বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম, হিন্দু ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। বিষয়টা যে শুধু আমার চোখেই পড়ে তা না, আপনাদের চোখেও পড়ে, সকলের চোখেই পড়ে। তারপরেও সবাই তো সব কিছু নিয়ে অতটা ভাবে না। আমার যেহেতু একটা মুদ্রা দোষ আছে, এই জন্য আমি এই জাতীয় বিষয় নিয়ে একটু ভাবি যে এই সমস্ত বেড়াজালে কেউ না পড়ে, কে না জড়িয়ে যায়, এই জন্য আমি একটু ভাবি। আমার নিজের কথা আর বলার দরকার নেই। আমাকে যারা চেনেন জানেন, সেগুলো আর কি বলবো। তবে একটা কথাই বলবো, সারা জীবন শিক্ষকতাই করে আসছি এবং শিক্ষকরাই সর্বক্ষেত্রে অবহেলিত। যদিও বলা হয় আর্কিটেক্ট অব দ্য নেশন বলা হয়, কিন্তু না। বরিশালের একটা কথা আছে যে এক লোকের 4 ছেলে কি করে, 3 ছেলে চাকরি করে, আর এক ছেলে মাস্টারি করে। তা মাস্টারিরা এটা একটা চাকরির ভিতরে পড়ে না। তা আমি একটু কথা বলি যে এই সমাজে মানুষ বলতেই পাপ, অপরাধ, অন্যায়, ক্রাইম করে, কিন্তু দু শ্রেণীর লোকের অপরাধ এবং ক্রাইম এটা শোভনীয় নয়। এটা আল্লাহর কাছে তো নাই, বান্দারাও পছন্দ করে না। তার ভিতরে মসজিদের ইমাম বা উলামায়ে সম্প্রদায়, ওরাসাতুল আম্বিয়া এবং শিক্ষক বলতেই একটা আদর্শের গন্ধ এবং ঘ্রাণ চলে আসে। আলেম, ওলামা, শিক্ষক এদের ব্যাপারে কোনো ত্রুটি মানুষ পছন্দ করে না। শুনতে একটু খারাপ লাগে, একজন মসজিদের ইমাম তার মেয়ে যদি বোরকা পরে পর্দা সুরাতে স্কুলে কলেজে পড়ে, ওইটা মানুষ খুব সমালোচনা করে। কিন্তু যে সমালোচনা করে তার মেয়ে ছোট ছোট পোশাক পরে, পোশাকের নাম আমি বললাম না, ছোট ছোট পোশাক পরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ওটা তার চোখে পড়ে না। এটা হলো আমাদের দেশের চিত্র। আমার চেহারাটা তো আমি দেখি না, আর একজনের চেহারা খুবই ভালোভাবে দেখি। কথাটা বলছি এই কারণে যে বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতে গিয়ে শিক্ষকদের ব্যাপারে বা ইমাম সাহেবদের ব্যাপারে, বিশেষ করে এতিমখানার শিক্ষক, কওমি মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে যে বলাৎকারের কথাগুলো শুনছি, এগুলো মিথ্যা না। আসলে এত মিথ্যা কথা ছড়ানো যায় না। এগুলো সত্যতা আছে। 100 বললে হয়তো 2-1টা একটু বানোয়াট হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, বিশেষ করে মসজিদের ইমামকে সরানোর ব্যাপারে। তা এখন বলছি এই কারণে যে উত্তরবঙ্গের একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তিনি একটা 10ম শ্রেণীর মেয়েকে বিবাহ করেছে তার স্কুলেরই। এখন একজন প্রধান শিক্ষক 10ম শ্রেণীর একটা মেয়েকে বিবাহ করা কোরআনে হাদিসে নাজায়েজ না, এই কথা বললে তো হবে না, এই প্রশ্ন আনলে হবে না। এটা কতটা বিমানান একজন প্রধান শিক্ষক 10ম শ্রেণীর একটা মেয়ে, তাকে বিয়ে করতে হবে। তো এই কথাটা আমি প্রসঙ্গ করবে কোনো মহলে, আমার পরিচিত মহলে আমি বলেছি দেশের পরিস্থিতি এই, আমার বলতে কোনো দ্বিধা সংকোচ নেই। এক ভদ্রলোক সাথে সাথেই বলে বসলো আমাকে, সে আমাকে চিনে, বলো বুঝতে পারছি আপনার ভিতরে আফসোস রয়ে গেছে যে এরকম একটা কাজ আপনি 36 বছরে করতে পারেন নাই, আর পারবেনও না।
অবাক হয়ে গেল, সে লোক রসিকতা করছে কিনা আমি জানি না, কোন খেয়ালে কী জন্য বলছে। এই হলো তার ফিডব্যাক। ঠিক এই ধাক্কা খেয়ে এই কথা শুনে আমি আর একটা কথা বলতে চাই। জানি না কেউ এইভাবে নিবেন, কেউ কেউ ভাবতে পারেন যে ওনার ভিতরে বোধহয় ওই একটা আশা জেগেছে, আগ্রহ জেগেছে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, এটা আপনারা বলতে পারেন। যার যেরকম চিন্তা ভাবনা সে সেইভাবেই তো ভাববেন। তা আমি যেটা বলছিলাম কি, ইদানিং ফেসবুক হওয়ায়, অনলাইন হওয়ায় সারা বিশ্বের তথ্য সাথে সাথে আপনার আমার চোখের সামনে চলে আসছে। ফেসবুকে যখন ঢোকার সাথে সাথেই আমরা অনেক সময় লক্ষ্য করি, দেখি যে অল্প বয়সের মহিলা অথবা অল্প বয়সের মহিলা, অল্প বয়সের মেয়ে, যাদের বিবাহের বয়স আছে, এরকম 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 বয়স, সে 50 বছরের মহিলাও আছে, 20 থেকে 50 বছরের মহিলা বা মেয়ে এর মধ্যে আছে। তো সত্যি কথা যেটা বলতে গেলে কি, ফিজিক্যালি তারা কিন্তু অসুন্দর না, ভালো সুন্দর চেহারা, হয়তো শিক্ষিত হতে পারে, শিক্ষিত একেবারে অশিক্ষিত নয়। তারা কি দেয় যে তারা সে ডিভোর্সি, সে বয়স্ক স্বামী চায়, পাত্র চায়, সে ডিভোর্সি, ম্যাক্সিমামই ডিভোর্সি, বয়স্ক পাত্র চায়। ডিভোর্সির কারণ হিসাবে সে উল্লেখ করে সে নেশাখোর, পরকীয়া করে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি, ডিভোর্স দিয়েছি, তালাক দিয়েছি, এটা বলে। আবার কিছু বয়স্কা মহিলারা বলে যে মারা গেছে, সন্তান আছে একটা দুটা, আমার স্বামী মারা গেছে, আমি একজন মনের মতো বয়স্ক পাত্র চাচ্ছি। এরকম তো অহরহ দেখি, মানে এটা বলতে একটু খারাপ লাগে। আমি সেদিন দেখলাম আমেরিকা বা লন্ডন থাকে এক মহিলা, সেই মহিলার ফিজিক্যালি সৌন্দর্যের কোনো ত্রুটি নেই এবং নিঃসন্দেহে শিক্ষিত। তার 5 বছরের একটা ছেলে আছে, সে আমেরিকা বা লন্ডন ভুলে গেলাম, সেখানে সে একটা বয়স্ক পাত্র, বয়স্ক স্বামী খুঁজছে, পায় নাই, না পেয়ে বাংলাদেশে আসছে পাত্র খুঁজতে, স্বামী খুঁজতে। বয়স্ক পাত্র যদি পায়, তাহলে তাকে বিয়ে করে সরাসরি লন্ডন অথবা আমেরিকা যাই হোক সেখানে নিয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। তার ভাষাটা এই, শুধু খাবে আর ঘুমাবে আর আমাকে ভালোবাসবে, খাবে আর ঘুমাবে। এবং সে 5 বছরের বাচ্চাটা তার বোনের কাছে রেখে আসছে, বাংলাদেশে নিয়ে আসেনি। এবং সে কোটি টাকার উপরে তার একটা বাড়ি আছে, সেই বাড়িটা সে বিক্রি করার জন্য আসছে। তো এরকম কিন্তু একটা দুইটা না, বহু বহু বহু। এরপরে দেখি কি, অনেক ভালো ভালো মানুষ, সুন্দর চেহারা, পোশাক, দাড়ি, টুপি, তারা একটু লাইক দেয়, শেয়ার দেয়, সাপোর্ট দেয়, সে রাজি আছে এরকম দেয়। তা আমার একটু কথা বলার সুযোগ পেলাম এই কারণে যে সেখানে দেখলাম অল্প বয়সের একটা ছেলে, সে কমেন্ট করেছে, বুঝতে পেরেছি তুমি কিডনি ব্যবসায়ী, তুমি এই লোককে বিয়ে করে এই লোকের কিডনি বিক্রি করবা। আমি অবাক হয়ে গেলাম যে এত কম বয়সের একটা ছেলের এই অভিজ্ঞতাটা কিভাবে হলো। আসলে এটাই কথা। তা আমি অনুমান করে কথা বলা আমাদের ঠিক হবে না, তবে আমি একটা উদাহরণ দেই।
খুব বেশি বছর আগের কথা না, মাত্র কয়েক বছর আগের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সে বিদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেছে এবং তার স্বামী হলো বুয়েটের প্রফেসর। সে ওখানে পিএইচডি করতে গিয়ে সে মিশরের এক লোকের সাথে পরকীয়ায় বা প্রেমে জড়িয়ে গেছে। তাই পিএইচডির গবেষণার থিসিসগুলো জমা দেওয়া হয় নাই। উনি আসছে, আবার জমা দিতে যাবে। পিএইচডির কার্যক্রম শেষ হয়, দেশে আসছে। স্বামী ওই বিষয়টা জানতে পেরে স্বামীর সাথে স্বাভাবিক বাক বিতণ্ড হয়েছে। স্বামী আর ওই পিএইচডির যে থিসিসগুলো, গবেষণার পেপারগুলো জমা দিতে যে বিদেশে যেতে দিবে না। এই নিয়ে তর্ক বিতর্ক। এক পর্যায়ে স্বামী তাকে আঘাত করেছে। সেই আঘাতে তার চোখ একটা বা দুইটা একেবারে অন্ধ হয়ে গেছে। অন্ধ কারা না, সে ব্লাইন্ড, অনআইড নয়, হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কেস হয়েছে। কেস হওয়ার পরে সেই বুয়েটের প্রফেসর অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে সে অল্প দিনের ভিতরে জেলখানায় সে মারা গেছে। কি হলো, পিএইচডির ফসল কি দাঁড়ালো বলেন? এই যে দুইটা জীবন ঝরে গেল, একটা পৃথিবী থেকে গেল আর একটা পৃথিবীতে থেকেও তার জীবন অন্ধকার। এরকম ঘটনা বহু আছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আরও প্রায় 40 বছর আগে, না 45, 40, 42 বছর আগে। সেই সময় শুনেছি সেই সময়ের কথা শুনেছি যে এরকম প্রতারক মহিলারা, এক শ্রেণীর মহিলারা, তারা এরকম অল্প বয়সের তরতাজা ছেলেদেরকে বা পুরুষদেরকে প্রলোভনে ফেলে, যেভাবে হোক। তখন নেশা টেশা ওরকম কিছু ছিল না, সম্ভবত ওই নেশা পার্টি না, নাকে দিয়ে অজ্ঞান করে সেইভাবে না নিয়ে যেত। চরিত্রহীন লোক যা করে, ওই মেয়ে লোকের প্রলোভনে পড়ে নিয়ে যেত। নিয়ে গিয়ে তারা ওই 2-3 জন থাকে, ওদের সাথে একটা গ্রুপ থাকে। ওই সেন্সলেস করে ব্লাড নিয়ে যায়, ইচ্ছা মতো ব্লাডগুলো সব নিয়ে যায়। তারপরে কিডনি নিয়ে যায়, ব্লাড এবং কিডনি একটা নিয়ে তারপরে হয়তো 1-2 দিনের পর গাড়িতে করে যে কোনো এক জায়গায় ফেলে চলে যায়। এই ছিল একটা ব্যবসা। তারপরে সে বাসে মরে, সেটা পরের কথা। তা এখন আবার অন্য প্রলোভন চলে আসছে। এই ছেলেটার সাথে আমি একমত, খুবই একমত পোষণ করছি। অনুমান করে বলা ঠিক না। এই যে তো মহিলারা কেন বয়স্ক স্বামী খোঁজে। বয়স্ক স্বামী খোঁজার কারণ হলো এই যে, বয়স্ক স্বামী তো প্রথমত বয়স্ক স্বামী হলো প্রতিষ্ঠিত, তার গাড়ি আছে, বাড়ি আছে, তার পেনশনের টাকা আছে, সব কমপ্লিট। আমি মেয়েটার নাম উল্লেখ করব না। অনলাইনে কাপড় এবং কসমেটিক্সের ব্যবসা করে একটা মেয়েটার নাম কেন বলবো, আপনারা তাকে চেনেন, জানেন। তার স্বামী মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে। আচ্ছা, যাও, সেটা নয়। তাহলে এখন তারা কি করে? এই জন্য বয়স্ক স্বামীকে বিবাহ করে। বয়স্ক স্বামীকে বিবাহ করলে সে সোনা গয়না, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব পায়। আর বয়স্ক তো ভালো পুরুষরা আসে না, চরিত্রহীন পুরুষরাই আসে বিয়ে করে। তারপরে আরেকটা দিক ভাবে, সে যেহেতু বয়স্ক লোক, সে আর পরকীয়ায় জড়াবে না। আর ইয়াং লোকগুলো পরকীয়ায় জড়াবে, ইয়াং লোকগুলো কেবল একটা চাকরি আছে, আর কিচ্ছুই নাই। তাই এদিকে সে যায় না। এই জন্য বয়স্ক লোককে বিবাহ করে। বয়স্ক লোককে বিবাহ করার পরে উইথিন শর্ট টাইম তাকে সাইজ করে দেয়।
ওই ছেলে যেটা বলছে তার ব্লাড নেয় এবং তার কিডনি নেয়, বিক্রি করে যেভাবে হোক ওভাবে এক পর্যায়ে সে উইথিন শর্ট টাইম সে মারা যায়। তা মারা গেলে সে তো অনেক কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেল। তা এই হলো একটা ব্যবসা। তা আমি আমার ভাইদেরকে অনুরোধ করব যে মেয়ে লোকের যে ছলনা, মেয়ে লোকের যে প্রতারণায় অনেকেই শিকার হয়েছে। আমি বলবো না, আপনারা দেখেন আদম আলাইসাল্লামকে 350 বছরের জন্য জান্নাত থেকে শ্রীলঙ্কা পাঠিয়েছে এবং আপনারা জানেন যে ইমাম হোসেন জহর পানে বিষ পান করেছে, ইতিহাসটা এটা কোরআন হাদিসে নাই। দেখবেন তার স্ত্রী জায়দার সাথে পরকীয়া ছিল কারো সাথে, ইয়াজিদের ছেলের সাথে। যাই হোক, এগুলো আমি বলবো না, বলবো যে নারীরা মায়ের জাতি ভালো, তাদেরকে রেসপেক্ট করব, তাদেরকে সম্মান করব। আমার মা, আমি নারীর উদরে জন্মগ্রহণ করেছি, আমার মা নারী, আমার স্ত্রী নারী, তাদেরকে অসম্মান করব না। নারীদের মধ্যে কিছু কিছু নারী কারণেই অনেক পুরুষ লোকের মান সম্মান ধুলায় লুণ্ঠিত হয়। এই বিষয়টা একটু সকলকে অনুধাবন করার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।